অনেকবার গিয়েছি দীঘাপুরী, এবার গেছিলাম নির্জন সমুদ্র সৈকতে, যার নাম ওয়েলকাম টু বাগদা, যেখানে রয়েছে বিচের ঝাউবনের পাশে কাজু গাছের নিচে টেন্টে রাত্রিবাসের সুযোগ এবং সারাদিন এলাহিকার খাওয়া দাওয়া। বিচে স্নান তো রয়েছেই, তাছাড়া এখানে সব থেকে বড় আকর্ষণ হলো ছোট্ট একটা বোট রাইড, যেখানে রয়েছে এটাই সুবর্ণরেখা নদী, বুড়িবালক নদী এবং সমুদ্রের মিলনস্থল। মাত্র 4 ঘন্টার একটা ছোট্ট ট্রেন জার্নি এবং একটা অটো করে 5 ঘন্টার ভেতরেই পৌঁছানো যায় এই সমুদ্র বিচে। একদিনে কতটা করে মাছ ধরা হয়? মাত্র 26 মিনিটে মোবাইলে 6 ইঞ্চি স্ক্রিনে শেয়ার করলাম আজকের বাগদা বিচ পর্ব। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি কোথায় যেতে চলেছি। আর আমার ট্রেন চলে এসেছে, জাস্ট পাঁশকুড়াতে এসে ঢুকেছি বাস থেকে নেমে, আর সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়লাম সেই জন্য। তো আজকে আমি যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে বাগদা বিচ। আমি প্রথমবার যাচ্ছি, আমার কাছে জায়গাটা একদম নতুন। এই লোকাল ট্রেনে করে আমি এখন যাব সাঁতরাগাছি জংশনে, ওখান থেকে রাত্রি 11:40 রয়েছে আমার ট্রেন। এখন আমি চলে এসেছি সাঁতরাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখান থেকে 3 ঘন্টার মতো লেট। ট্রেন ছাড়বে রাত্রি 3:30, মানে বাইরে ওখানে স্টেশনের শিডিউল দেওয়া আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখন 1:39। এই সময়ে ট্রেন দিয়েছে, তো এখন ট্রেনটা এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না 3:30 বাজছে, ততক্ষণ ট্রেন ছাড়বে না। আজকে কিন্তু ট্রেনে আমার কোনো স্লিপার টিকিট নেই, আজকে যাচ্ছি পুরোপুরি জেনারেলে। আর জেনারেলের অবস্থা দেখুন, প্রত্যেকটা সিট কিন্তু একদম পুরো ফাঁকা রয়েছে, মানে জাস্ট এখান থেকে টিকিট কাটলেই সঙ্গে সঙ্গে সিট একদম কনফার্ম। এই ট্রেনের নাম 06096 সাঁতরাগাছি তাম্বারাম সামার স্পেশাল। একদম শেষ প্রান্তে রয়েছে একটা লেডিস কোচ, তারপর পরপর দুটো রয়েছে জেনারেল আনরিজার্ভ, তারপরে রয়েছে সব এসি। যেহেতু রাতের ট্রেন জার্নি, জল পাওয়া যাবে কি যাবে না তা সেটা জানি না, সেই জন্য 1 বোতল জল নিয়ে নিয়েছি। ঘন্টা 4 জার্নি, আপনারাও কিন্তু চাইলে এরকম জেনারেল কোচে করে আপনারা পৌঁছতে পারেন বালাসোরে। এখন প্রায় প্রত্যেকটা সিট পুরো ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। 2টো কোচ আছে জেনারেলের, 2টো কোচই কিন্তু এখন ফাঁকা। সকাল 8:35 একটা ট্রেন আছে হাওড়া থেকে, ফলকনামা এক্সপ্রেস। ওই ট্রেনে কিন্তু বালাসোর পৌঁছানো যায়। এই ট্রেনটা কালকে খুব ভোর আমাদের পৌঁছে দেবে বালাসোরে, তারপর ওখান থেকে আমাদের অটো ঠিক করা আছে। এই কথা বলার মানে আপনারা যখন পরবর্তী সময় এই ট্রেনে জার্নি করবেন তখন ভোরবেলায় পৌঁছতে পারবেন, কারণ এই ট্রেনের সময় রয়েছে ভোর 3:43। আজকে এমনিতেই 3 ঘন্টারও বেশি লেট, সেই জন্য পৌঁছবো অনেকটা দেরি করে। তবুও বলবো সকাল 8:35 ফলকনামা ধরার থেকে ওই একই টাইমে যদি বালেশ্বরে পৌঁছতে পারি, সেটা কিন্তু আমার কাছে অনেক বড়। কালকে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম ভেবেছিলাম ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নেব, এত ভোর রাতে ট্রেন ছেড়েছে না যে ট্রেনে উঠে মানে কি ঘুমাবো। সকাল হয়ে গেছে, দেখুন পুরো ফাঁকা। 223 কিলোমিটার জার্নির এইটা হচ্ছে প্রথম হল্ট, খড়গপুর জংশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ঢুকেছে, আর এখানে কিন্তু ঢোকার সময় ছিল রাত্রিবেলায়, তার জায়গায় সকালের। এখন দেখুন সময় কটা বাজে, এখন বাজে 5:32। এই ট্রেনে নির্দিষ্ট কোনো টাইম টেবিল দেখতে পাচ্ছি না, ওই 6-7 মিনিটের মতো দাঁড়ালো এখানে, এরপরে আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এরপরে কিন্তু একদম সোজা বালাসোরে গিয়ে দাঁড়াবে, তার আগে কোথাও দাঁড়াবে না। বালেশ্বর কিংবা বালাসোর আপনারা যাই বলেন না কেন, তো আমরা ফাইনালি নেমে পড়লাম এবং 223 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমাদেরকে এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখানে টিকিট কাউন্টারে গেট দিয়ে আমাদেরকে বাইরে এক্সিট করে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের অটো। আমাদের অটোর নাম্বার হচ্ছে 4121, মানে ফোন করেছিলাম এই জাস্ট এক্ষুনি। এইটা হচ্ছে বালাসোরের স্টেশনের বাইরের লুকটা, কি সুন্দর দেখুন স্টেশনটা, দারুণভাবে কিন্তু সাজিয়েছে। আমাদের অটোটা দাঁড়িয়ে আছে এইদিকে, এই যে নাম্বার বলেছিল 4121। বালাসোর স্টেশন থেকে কিন্তু বাগদা বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, আর তার থেকেও সুন্দর হচ্ছে এই যে অটোটা, একদম একটা নতুন অটো পাঠিয়ে দিয়েছে, কোনো এক্সট্রা কোনো সাউন্ড নেই। 1 ঘন্টারও বেশি সময় লাগে বলছে এখান থেকে বাগদা বিচে পৌঁছতে, ডিস্টেন্স এখান থেকেও 34 কিলোমিটারেরও অনেক বেশি। এই কালকে রাত্রে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, এখন ভাবছি বাগদাতে যাওয়ার আগে এইখানে একটা জায়গায় খাওয়া দাওয়া করে নিই, শাহু সুইটস। ভেতরে খাওয়ার জন্য বসার জায়গাও আছে, পাওয়া যাচ্ছে এত রকম আইটেম। 1 প্লেট পুরি সবজি আর একটা করে রসমালাই, দারুণ লাগলো। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছতে চলেছি বাগদা সমুদ্র লাগোয়া মাই ইকো ক্যাম্পে, যেখানে আজকে আমরা রাতে স্টে করব। আর এই যে দাদা 700 টাকা করে নিচ্ছে স্টেশন থেকে একদম আমাদের ক্যাম্প পর্যন্ত নিয়ে যাওয়া। আর এই একই জিনিস যদি স্টেশন থেকে আমরা রিজার্ভ করে যদি আমরা বাগদা সমুদ্র সৈকতে যাই, তাহলে কিন্তু খরচ পড়বে 900 টাকা, মানে 200 টাকা বেশি খরচ হচ্ছে। আর এই দাদা খালি ইকো ক্যাম্পে না, এখানে আশেপাশে সাইড সিনও কিন্তু করান। নাম্বার আমি ডিসপ্লেতে এখন দেখুন ভিডিওর উপর এখন শো করছে, আর ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন।
ফাইনালি এই পৌঁছে গেলাম আমাদের মাই ইকো ক্যাম্পে। এই যে দেখছেন পেছনে ইকো ক্যাম্পের একটা সুন্দর একটা স্টাইল করে নাম লেখা রয়েছে দুই দিকে। এই হচ্ছে ইকো ক্যাম্পের এরিয়া। পেছনে এখানে রয়েছে কটেজ, আর এরই পেছনের দিকে রয়েছে ঝাউবন, আর ওখানেই রয়েছে কিন্তু সমুদ্রের বিচ। চলুন এক এক করে আপনাদেরকে সব দেখাবো। এখন ব্যাগপত্র রেখে এখন আমাদের ক্যাম্পে আমরা চেক ইন করি। এই ইকো ক্যাম্পে এন্ট্রি করার সাথে সাথে এইরকম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটা ডাব দিয়েছে। দেখুন অনেক দূর থেকে ঘামে ঘামে এসেছি এখন, এইটাই এখন শরীরটাকে রিফ্রেশ করবে। জলটা কিন্তু দারুণ মিষ্টি। তাহলে চলুন আজকে আমাদের রাতের যে বাসস্থান সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখছেন এই হচ্ছে ডবল টেন্ট, এখানে দুটো মানুষ এখানে থাকতে পারবে। এখন টেন্টটা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম চেন দেওয়া আছে, এখানে 3টে বালিশ এখানে রাখা আছে, মানে আমি দুজন বলছিলাম কিন্তু এখানে 3টে মানুষ এখানে আরামে এখানে ঘুমোতে পারবে। দুই দিকে পাখা আছে, এখানে একটা পাখা আছে টেবিল ফ্যান, আর এই দিকে একটা আছে। মানে গরমের সময় কোনো চিন্তা নেই। আর উপরে মানে সূর্যের তাপটা কম করার জন্য এরকম করে সব ছাউনি করা আছে দেখছেন বেতের। আরও কিন্তু এখানে দুটো টেন্ট আছে, একদম যে শেষের টেন্টটা ওইটা হচ্ছে দুজন থাকতে পারবে, আর এগুলো হচ্ছে 3 জন করে গ্রুপ যদি এখানে আসেন তাহলে এই টেন্টগুলো থাকতে পারবেন। এই যে গাছগুলো এগুলো সব হচ্ছে কাজু গাছ, এইদিকে রয়েছে ঝাউ গাছ। বাগদার যে সি বিচ সেইটা কিন্তু এই ঝাউ গাছটা আমরা ক্রস করে ওইদিকে যাবো, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো টেন্টের ভেতরে এখন ঢুকে পড়লাম। এত বড় একটা স্পেস, 3টে মানুষ এখানে আরামে এখানে কিন্তু ঘুমানো যায়। পরে কিন্তু এখানে রাত্রের জন্য এখানে লাইটের ব্যবস্থা করা আছে। আর টেন্টের বাইরেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বসার জন্য জায়গাগুলো কত সুন্দর, বাঁশ দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে এরকম কাঠামো করে রেখেছে বসার জন্য। আর একটা ওখানে দূরে ওখানে একটা দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছের নিচে এইরকম ছোট ছোট সব বেঞ্চের মতো করা আছে বসার জন্য। মাথার উপরে এই যে বড় বড় সব গাছগুলো, এগুলো কিন্তু সব কাজু গাছ। দীঘাতে গিয়েছিলাম, ওখানে কাজু গাছ আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। আর জায়গায় জায়গায় কিন্তু কাজুর ফল হয়ে রয়েছে, 3টে কাজু। এগুলো গাছ থেকে কখন পড়েছে জানি না, সেই জন্য আমি ট্রাই করছি না। চলুন এখন একটা কটেজ দেখাচ্ছি, 115 নম্বর। এটা হচ্ছে ডবল বেড, সামনে এখানে মিরর, ওয়ার্ড্রপ, আলমারি এখানে পেয়ে যাবেন। এত সুন্দর চেয়ার টেবিল এখানে ব্যবস্থা আছে। এখানে এসি রয়েছে, এখানে অ্যাটাচ বেসিন, আয়না, অ্যাটাচ বাথরুম। ওয়াও কি সুন্দর, স্নান করার জন্য এত সুন্দর ব্যবস্থা করা আছে। শাওয়ার পেয়ে যাবেন, প্লাস এখানে এরকম কোমোড রয়েছে। এই যে কটেজটা দেখছেন এটা হচ্ছে এসি কটেজ প্রিমিয়াম, 2800 করে পার হেড, খাওয়া দাওয়া ইনক্লুড। চলুন আরেকটা দেখাই। এই হচ্ছে একটা কটেজ, এখানেও কিন্তু এসি রয়েছে, এখানেও কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, দেখুন কত সুন্দর বাথরুম। এই যে রুমটা, এই রুমটা হচ্ছে ডিলাক্স রুম। দাদা এটার প্রাইস কত আছে? 2500 পার হেড। এখানের এই কটেজগুলো দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন। এখানে এই একটা কটেজ আপনাদেরকে দেখাই। এই যে কটেজটা এখন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওই ডবল বেডের কটেজ। এটা কিন্তু এসি না, এটা হচ্ছে নন এসি। আর এখানেও অ্যাটাচ বাথরুম এখানে রয়েছে, কত সুন্দর বাথরুম। আর এটার প্রাইস কত দাদা? 1800। এখানে প্রত্যেকটা কটেজের কিন্তু বাথরুমগুলো একদম পরিষ্কার, একদম ঝকঝকে। এই একটা কটেজের ভেতরে এন্ট্রি করছে, দেখুন এইটা হচ্ছে গ্রুপ কটেজ। লাইন ধরে এতগুলো বালিশ দেখতে পাচ্ছেন। এইরকম হচ্ছে রুম, আর এই রুমটাও কিন্তু এসি রুম। এখানে অ্যাটাচ বেসিন আছে, বাথরুম রয়েছে, বাথরুম এখানে কোমোড রয়েছে দেখতে পাচ্ছেন, শাওয়ার টাওয়ার সব রয়েছে। পার হেড 2200 টাকা পার হেড। টোটাল কতজন থাকতে পারবে এখানে? 6 জন। এখানে কিন্তু পরপর 3টে গ্রুপ কটেজ রয়েছে। এইদিকে রয়েছে আরো একটা এসি, বাদ বাকিগুলো কিন্তু সব হচ্ছে নন এসি, তাই দেখালাম না। ভেতরে সবকিছু সেম রয়েছে, খালি এসিটা নেই। অনেকগুলো কটেজ দেখালাম আপনাদের, এবার আপনাদেরকে দেখাই এখানে কয়েকটা টেন্ট। রিসেপশনের পাশেই কিন্তু এখানে লাইন ধরে এতগুলো টেন্ট আছে দেখতে পাচ্ছেন, 6খানা টেন্ট এই জায়গাতে রয়েছে। এই টেন্টগুলোর নাম কি দাদা? ফ্যামিলি টেন্ট। এখানে পার হেড কত করে পড়ছে? পার হেড 1300 টাকা। 1300 পার হেড। খাওয়া দাওয়া নেই। 4 জন এখানে ঘুমোতে পারবেন। দুদিকে কিন্তু দুটো টেবিল ফ্যান দেওয়া রয়েছে। চার্জিং এর জন্য কিন্তু ওখানে একটা ছোট্ট বোর্ডও দেওয়া রয়েছে। উপরে লাইট আছে, তাছাড়া ছোট ছোট উইন্ডোগুলো আছে, এগুলো আপনারা খুলে নিতে পারেন। ছোট্ট ছোট্ট সব বসার জন্য সব ইউনিক টাইপের সব চেয়ার রয়েছে, অন্য কোথাও আমি দেখিনি। এখানে মানে ম্যাক্সিমাম কতজন থাকতে পারবে? এখানে 4 জন করে 24 জন। দুজন যদি আসে মানে তার জন্য কি এই টেন্টগুলো দেওয়া হয়? আচ্ছা, দুজনের জন্য উপরে ডবল টেন্ট আছে, 3 জনের টেন্ট আছে, সেগুলো। আচ্ছা, 3 জন আসলে 3 জনকে দেওয়া হবে তো এটা? হ্যাঁ, 3 জনের দেওয়া যাবে। এই যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টের কমন বাথরুমগুলো কিন্তু এই জায়গায় টেন্ট, আর এই হচ্ছে বাথরুম। তো অনেকেই বলে কাজুর ওই যে লাল ফলটা আছে ওটা নাকি খেতে খুব সুন্দর লাগে। তো আজকে আমি ট্রাই করব, সেই জন্য আজকে একটা কাজু ফল এখান থেকে পাড়ছি। এতটা একটা ছোট্ট কাজু পাড়ার জন্য একটা লাঠি ভেঙে ফেলেছি, ধুলো লেগে গেছে। এটা একটু জলে ভালো করে একটু ধুতে হবে। এইটা হচ্ছে আমাদের বিচে যাওয়ার গেট। গেট থেকে বাইরে বেরোতেই দেখুন এই যে ঝাউবন। এই যে দেখছেন একটা ছোট্ট কাজু রয়েছে এই ফলের একদম মাথায়। এই কাজুটা কিন্তু অনেক প্রসেসিং করার পর তারপর দোকানে গিয়ে বিক্রি হয়, তারপর আমরা এটা কিনে খাই। তো এই ফলটা অনেকেই বলছে নাকি ফলটা ট্রাই করা যায়, ফলটা নাকি মিষ্টি খেতে, ভালো খেতে।
খুব বেশি টকও নয় আর মিষ্টিও খুব বেশি নয়, একটু খেলাম, ভালো লাগছে খেতে। বিচে ঘুরতে আসবো আর এই ঝাউ গাছ যদি না থাকে না তাহলে বিচটাকে বিচ বলে মনে হয় না। আমাদের ক্যাম্প থেকে ঝাউবন হয়ে এখন আমি চলে এসেছি বাগদা সি বিচে। এখন যে দেখছেন এই যে সমুদ্র সৈকত, এই সৈকতের নাম কিন্তু বাগদা সমুদ্র সৈকত। একদম নির্জন নিরিবিলি বিচ, আর এখানে কিন্তু জল খুবই পরিষ্কার, বালিটা বেশ শক্ত, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। এই রকম শঙ্খ আপনারা এখানে দেখতে পাবেন এই বিচের মধ্যে। এইটা কিন্তু আবার একটু আলাদা কোয়ালিটির, তার সাথে পুরো বিচে সাদা সাদা ঝিনুকে পুরো ভর্তি। সূর্যের তাপ কমে গেলে তারপর এই বিচের মধ্যে লাল কাঁকড়াদের উপদ্রব দেখা যায়। সকালের সময় আসলে কিন্তু এখানে মাছ ধরাও দেখতে পাওয়া যায়। এখানে জালে করে এখন হচ্ছে মাছ ধরা চলছে। আমরা দীঘাতে যাই, পুরীতে যাই, এই বাগদার এই নিরিবিলি যে সমুদ্র সৈকতে এখানে কিন্তু খুব কম মানুষ আছে যারা এখানে হচ্ছে আসে। একদিনের জন্য এই বিচে আসুন, এখানে স্নান করুন, মাছ ধরা দেখুন, এখানে টেন্টে থাকুন, দারুণ মজা, দারুণ হয়ে হলেও হবে। মাছ পড়লো, এত বড় সমুদ্র, তাতে মাছেরও বিভিন্ন প্রজাতি আছে। কোনো প্রজাতির নাম আমি ঠিক করে জানি না। এই মাছগুলোর বলছে নাম হচ্ছে সখী মাছ। সখী মাছ প্রথমবার শুনছি এখানে এসে, বেশ ভালো লাগছে। এটা কি মাছ এটা? এখন যে এই যে মাছটা দেখছেন এটা আসলে কিন্তু মাছ না, এটা বলছে নাকি সমুদ্রের ব্যাঙ। এই একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভীষণ শক্ত একটা লেজ, চাবুকের মতো। এটাকে একবার উল্টোচ্ছি, দেখতে কিন্তু কিছুটা কাঁকড়ার মতো লাগছে উল্টো দিক থেকে। আর ঠিক কাঁকড়ার যেমন দাঁড়া থাকে এরও কিন্তু ছোট্ট ছোট্ট এরকম সব দাঁড়া রয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন এটাকে সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দিই। আজকের ট্রিপে বাগদা বিচের সমুদ্র স্নান আমাকে মনে করিয়ে দিচ্ছে কয়েকটা ট্রিপ আগের কানাইচট্টা বিচের কথা। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখানে জল যদিও ঝাউ গাছের সামনে রয়েছে, কিন্তু স্নান করতে হলে হেঁটে বেশ দূরেই যেতে হয়। আজকের স্নানের এই দেশি জুগাড়, এই লাকড়িটা, এটা ঝাউ গাছের লাকড়ি, যেটা আমি ঝাউবন থেকে একটু আগে ভেঙে নিয়ে এসেছি। আজকে এই লাকড়ি আমাদের রক্ষা করবে আমাদের ক্যামেরা এবং বাকি যে ডিভাইস সেইগুলোকে। মিশন সাকসেস। দীঘাপুরীর মতো যদি বড় বড় সমুদ্রে ঢেউ থাকতো তাহলে ছুটে বেড়ানো একদম অসম্ভব হতো, কিন্তু দুপুরের সময় জল কম, বালির চর বেশি, যার জন্য পার থেকে প্রায় 300 মিটার পর্যন্ত ছুটে ছুটে অনায়াসেই যাওয়া যায়, যেমন আমরা গিয়েছিলাম। আপনারাও অনেকেই আছেন যারা বেশি ঢেউ পছন্দ করেন না। এরকম সুন্দর সমুদ্র নির্জন বিচে যদি আপনারাও স্নান করতে চান এবং গা ভেজোতে চান, তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন একদিনের জন্য এই বাগদা সমুদ্র সৈকতে। জালে করে কি মাছ ধরছো? মাছ পড়ছে? এটাকে কি জাল বলে? পেলা জাল। কি মাছ পড়ে এটাতে? মাছ না কাঁকড়া? চিংড়ি মাছ। চিংড়ি। চিংড়ি, আচ্ছা। এখানে এগুলো মাছ, ছোট ছোট কুচো চিংড়ি। আর এগুলো কি মাছ? এগুলো ওইগুলো শিরা মাছ। একদিনে কতটা করে মাছ ধরা হয়? দিনে 2 কিলো 3 কিলো ধরা যায়। 2-3 কিলো। তো দেখতে পাচ্ছেন এত দূরে, আমি এখন আছি সমুদ্র বিচ থেকে অনেক দূরে, নাই করে 300 মিটার থেকে 400 মিটার দূরে আমি চলে এসেছি সমুদ্রের জলে হাঁটতে হাঁটতে। এখানে কিন্তু আমি ছাড়া আর কেউ নেই। আর এই যে দেখলেন এই দাদা হচ্ছে মাছ ধরছে। এখানে যে জলের লেভেলটা কোমর পর্যন্ত ছুঁয়েছে, এখানে ভালোই ঢেউ রয়েছে। এখানে কিন্তু এরকম জীবন্ত ঝিনুক দেখতে পাবেন জলের মধ্যে। বিচে স্নান করে আসার পরে আবার এখানে বাথরুমে স্নান করলাম। এই যে দেখছেন বাথরুম, দুটো কমন বাথরুম রয়েছে। তো এখন জামা কাপড় পরে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি দুপুরের লাঞ্চের জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলুন লাঞ্চে কী দিচ্ছে আজকে সেটা লাঞ্চ টেবিলে বসে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রিসেপশনের পাশে এখানেই দেখছেন লেখা রয়েছে ডাইনিং হল। খাবার দাবার দিয়ে চলে গেছে। খাবারে কী কী দিয়েছে সেই মেনুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা বড় সাইজের একটা ভেটকি মাছ, কত বড় সাইজের ভেটকি মাছ দেখছেন। এটা আলু পোস্ত ভাজা, এটা একটা আমের চাটনি, এখানে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু পোস্তর একটা সবজি, এখানে আছে এটা হচ্ছে পনিরের সবজি, স্যালাডে এখানে পেঁয়াজ, গাজর, শসা, লেবু, লঙ্কা এখানে দেওয়া আছে বড় সাইজের প্লেটে। এটা হচ্ছে কাঁকড়া কষা, এটা চিংড়ি, মানে এখানের যে চিংড়ি সেই চিংড়ি, এটা কারি। এত রকম পদ দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করব। সবার প্রথম শুরু করলাম ভেটকি মাছ দিয়ে। আর এখানে নন ভেজ, ভেজের অপশন রয়েছে, আপনাদের কোনো অসুবিধা নেই। যখন টেন্ট বুক করবেন তখনই আপনাদেরকে ফোন করে জিজ্ঞেস করে নেওয়া হবে যে প্রথম দিন আপনারা লাঞ্চে কি খেতে চান, ভেজ না নন ভেজ। প্রত্যেকটা খাবারের টেস্ট এত সুন্দর, আলাদা করে বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। এখানের কমপ্লিমেন্টারি এবং কিছু চার্জেবল ফুড আপনাদের শেয়ার করে দিলাম। এত জোর খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুরো ফুলে গেছে। এরপরে হাত মুখ ধুয়ে সোজা এখন ঘুমোতে হবে একটু। এই পাশেই এখানে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। বেসিনের জায়গাটা বেশ ভালো করেছে।
দুপুরে খাওয়া দাওয়া একদম জমিয়ে হলো, তার সাথে ঘুমটাও একদম বাম্পার হয়েছে। এখন কিন্তু সন্ধ্যে হয়ে আসছে, আর এখানে বিচে শুনেছি নাকি বিকেলের টাইম থেকে সন্ধ্যের সময় লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় এখানে বাগদা সি বিচে। এখন এই ঝাউবনের মধ্যে দিয়ে আবার হচ্ছে বিচে যাব, দেখি আমাদের ভাগ্যে লাল কাঁকড়াটা দেখা মেলে কিনা। সন্ধ্যের একটু আগে থেকে কিন্তু এখানে বনফায়ার শুরু হয়ে গিয়েছে। লাল কাঁকড়া দেখার পর এখানে বনফায়ারের আনন্দটা উপভোগ করতে হবে। দূর থেকেই কিন্তু সমুদ্রের গর্জন কিন্তু ভেসে আসছে, আর এই কিছুক্ষণ আস্তে আস্তে দেখুন পুরো একদম অন্ধকার যেন ঘনিয়ে এসেছে। এই ঝাউ গাছের নিচ দিয়ে না এখন পুরো অন্ধকার অন্ধকার। সন্ধ্যেবেলার এই সময় এখন এত পরিমাণে ঢেউয়ের গর্জন, মানে দুপুরবেলা যখন এসেছিলাম তখন ছিল অনেকটা দূরে, হেঁটে হেঁটে গিয়েছিলাম, আর এখন একদম পুরো সামনে হচ্ছে জল। এখানে দেখুন এখানে পুলিশের সব সেনাবাহিনীরা কি করছে এখানে বুঝতে পারছি না, অনেক সেনাবাহিনী এখানে পুরো পুরো বিচ পুরো ভর্তি হয়ে রয়েছে। ভেবেছিলাম বিকেলের সময় আসলে একটু নির্জন নিরিবিলি থাকবে বিচটা, হয়তো লাল কাঁকড়া দেখা পাবো, কিন্তু এত মানুষের অত্যাচার এখানে যে লাল কাঁকড়া মানে থাকবে কি, সব দৌড়বে ভয়ে। দুপুরের সমুদ্র আর এখনের উত্তাল সমুদ্র কিন্তু একদম পুরো আলাদা, চেনাই যাচ্ছে না। সন্ধ্যেবেলা এখানে এসে লাল কাঁকড়া দেখা পেলাম না, আর সমুদ্রে ঢেউ কমতে হলে কিন্তু সন্ধ্যের এই সময়টায় কিন্তু আসতে হবে। এখন ঘড়ি কাঁটাতে এখন 7টা বাজবে হয়েছে, তার মধ্যেই পুরো বিচ একদম মানে শ্মশানের মতো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জায়গাটাকে চিনতেই পারছি না। একটু আগে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আমরা হচ্ছে গিয়েছিলাম সমুদ্রের বিচের দিকে, তারই মধ্যে এইরকম সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে আমাদের টেন্ট এবং টেন্টের আশেপাশের প্রত্যেকটা গাছপালা। দিনের বেলার এখানে লুক আর রাত্রের লুক একদমই কিন্তু আলাদা, আমি নিজেই চিনতে পারছি না। ক্যাম্পের আশেপাশের দৃশ্য কিছুটা এখন এইরকম দারুণভাবে সাজিয়েছে। এখন বাজে সন্ধ্যে 7:04, আর এখন চলে এসেছে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দিয়েছে গরম গরম প্রায় 7-8টা পেঁয়াজি, তার সাথে একটা চাটনি দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। চলুন খেয়ে দেখা যাক কেমন করেছে। তার সাথে চাও চলে এসেছে, এই যে চা, বাহ চায়ের টেস্টটা কিন্তু সুন্দর। এটা হচ্ছে দুধ চা। আমরা যদি বলতাম যে লাল চা খাবো দুধ চা খাবো না, তাহলে কিন্তু তার অপশনও ছিল এখানে। আর পেঁয়াজিটা বেশ মুচমুচে হয়েছে, গরম গরম দিয়ে গিয়েছিল। আমার ভাগের 3টে পেঁয়াজি ওদেরকে দিয়ে দিলাম। আবার রাতের আবার ডিনার সব ব্যবস্থা আছে, পেট পুরো ভর্তি, আর দুপুরে খাওয়া দাওয়া পুরো এলাহি ছিল। আচ্ছা এইদিকে চিংড়ি আছে, এইদিকে চিকেন। রোজের আপনি করেন? আমি করি, আরো একজন আছে আমাদের। চিকেন কত করে নিচ্ছেন, মানে 1 কেজিতে কত নিচ্ছেন চিকেন বারবিকিউ? 500 টাকা করে। 500 টাকা। চিংড়ি? চিংড়ি আছে 220 টাকা প্লেট, মানে 10-12 পিস থাকে। আচ্ছা ওটা প্লেটের হিসাব, এটা কেজির হিসাব। এখন বাজে 7:43, এখন হচ্ছে ভাই হচ্ছে প্লেটে করে নিয়ে চলে এসেছে চিকেন ফ্রাই, জংলি চিকেন ফ্রাই, 150 টাকা 9 পিস থাকবে। নাম জংলি ফ্রাই কেন? মানে চিকেনে অনেক চিকেন হয়েছে কিন্তু নামটা হচ্ছে জংলি ফ্রাই। ধনিয়া পাতা দিয়ে এরকম হালকা করে এরকম ফ্রাই করে নিয়ে এসছে সুন্দর করে, খেতে বেশ টেস্টি হয়েছে। সব থেকে কম এক প্লেট আপনারা অর্ডার করতে পারবেন, 150 টাকা নেবে, 8 থেকে 9 পিস থাকবে। একটা খাবার শেষ হতে না হতে এই ভাই আবার হচ্ছে নিয়ে চলে এসেছে এখানে চিকেন বারবিকিউ, তার সাথে এখানে চিংড়ি বারবিকিউ। দুপুরের যে খাওয়া খেয়েছিলাম ওটা এখনো নামেনি, এখনো পেটের মধ্যে স্টোর হয়ে আছে। একটু আগে স্ন্যাক্স খেলাম, এই যে আবার দিয়ে গেল চিকেন জংলি ফ্রাই, ওটাও খেলাম, এর সাথে আবার এটা। এরপরে কিন্তু আবার রাতের ডিনার রয়েছে। ভাবতে পারছেন তো এখানে এসে মানে কি হারে আমরা হচ্ছে খাচ্ছি। একটা 2 লিটার কোল্ড ড্রিঙ্কসে এখানে নিচ্ছে 100 টাকা, দামটা বলে দিলাম। এইটা হচ্ছে কাসুন্দি। প্রথমে চিংড়ি বারবিকিউ একদম আলাদা লেভেলের, কিন্তু খুব ভালো লাগছে। চিকেন বারবিকিউ তো অনেক জায়গায় আমরা ট্রাই করি, কিন্তু এই চিংড়ি বারবিকিউ এটা হচ্ছে একটা মানে আলাদা একটা আইটেম। সুন্দর সুন্দর সব চিকেনের পিসগুলো, এটাকেও ট্রাই করছি এই কাসুন্দির সাথেই, একদম সেই লেভেলের। এখন বাজে রাত্রি 10টা, 9:30 বাজার সাথে সাথে কিন্তু আমার নাম্বারে ফোন চলে গিয়েছিল যে আজকে রাতের ডিনার রেডি। তো সারাদিন ধরে এত খাবার খাচ্ছি, হজম তো হচ্ছেই না, তার উপর কিন্তু সন্ধ্যাবেলা থেকে 3-4টে আইটেম আবার হচ্ছে পেটের মধ্যে চলে গেছে। সেই জন্য 30 মিনিট লেট করে এখন 10টা বাজে, এখন হচ্ছে যাবো ডিনার করতে। ডিনারে কি কি দিচ্ছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখছেন খাবারটা আমি নিয়ে নিয়েছি। দিনের বেলা এখানে খেয়েছিলাম, দেখেছিলাম উপরে আমাদের ক্যাম্পের পাশে একদম ওই যে গাছের নিচে লাইটিং করা আছে, ওখানে একদম মজাটাই আলাদা। চলুন ওখানে যাই। চলে আসলাম খাবার নিয়ে, এখানেই হচ্ছে বসলাম। আজকে রাতের মেনুতে কি দিয়েছে সেটা আপনাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এইটা হচ্ছে মাংস, 1 বাটি ভর্তি করে মাংস দিয়েছে, অনেকগুলো পিস আছে। এখানে রয়েছে 3টে রুটি, আমাকে 4টে রুটি দিয়েছিল। পেটের মধ্যে খিদে নেই, যার জন্য বললাম একটা কমিয়ে রেখে দাও। আর এখানে শসা কুচি, পেঁয়াজের টুকরো, এখানে ঝুরি ঝুরি করে আলু পোস্ত, পটল দিয়ে একটা হচ্ছে ভাজা। তো এটা দিয়ে হবে আজকে রাতের আহার। পাশের যে এখানে যে ভাইবটা দেখছেন পুরোপুরি একদম আলাদা, একদম লাইটের মধ্যে বসে এইরকম নিরিবিলির মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ।
আর রাতে কিন্তু খাবারের দুরকম অপশন রয়েছে, ভাত কিংবা রুটি। দিনের বেলা ভাত খেয়েছি, রাত্রেবেলা রুটি খাচ্ছি। আপনারা চাইলে রাত্রেবেলা ভাতও খেতে পারেন। আমাদের আজকের রাতের 2 অতিথি এখানে বসে রয়েছে, এনে খা এনে। তো আজকে এগুলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমোবো। কালকে সকালে আবার একবার বিচে যাবো, যদি লাল কাঁকড়া দেখা পাই তো পেলাম। মানে এখানে একটা দূরে, এখান থেকে একটু দূরে একটা নদী আছে, ওখানে আমরা বোর্ডিং করব 1 ঘন্টার জন্য। আজকে আর নো বকবক, একদম দেখা হবে কালকে সকালবেলায় পাখির ডাকের সাথে। সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে এখন উঠে পড়েছি, আর এখন দেখুন আবার সেই ঝাউ গাছের মধ্যে দিয়ে আবার হেঁটে চলেছি। কি সুন্দর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে সকালের এই সময়। ঘড়িতে এখন 7:53, আর এখন এই সময় এত সুন্দর লাগছে জায়গাটা। কালকে সন্ধ্যেবেলায় যেমন দেখেছিলাম, আজকে সকালের এই সময়েও কিন্তু সমুদ্রের জল একদম বিচের পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন। হালকা মেঘলা ওয়েদার আছে, যার জন্য সানরাইজ এখনো কিন্তু দেখা যাচ্ছে না এই বিচে। তো সকালের সময় এই বিচে ঘুরতে এসে এখানে কাঁকড়া দেখাতে পেলাম না, আর এখন কিন্তু এক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে। এখন হচ্ছে ক্যাম্পে চলে যাব। আর এখানে বিচের মধ্যে এখানে একটা কাঁকড়ার দেহাবশেষ দেখতে পেয়েছি। এখানে যে লাল কাঁকড়া থাকে সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। গর্ত খুঁড়ে বার করছি, এই কাঁকড়াটা এখন হচ্ছে মারা গেছে, বিভৎস দুর্গন্ধ উঠছে। এখন বাজে সকাল 9টা, আর 9টার আশেপাশে কিন্তু এখানে সকালের যে ব্রেকফাস্ট সেটা দিয়ে দেওয়া হয়। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক রকম অপশন রয়েছে, রুটি, পুরি, পরোটা, মুড়ি, তারপর ব্রেড অমলেট, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে চুজ করে নিতে পারবেন, যেটা চাইবেন সেটা সকালে ব্রেকফাস্টে পেয়ে যাবেন। আমাদেরকে কালকে রাত্রে জিজ্ঞেস করে নিয়েছিল, তো আমরা পরোটা চুজ করেছিলাম, সেই জন্য পরোটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পরোটা, আর পরোটার সাথে রয়েছে এখানে 1 বাটি এরকম ঘুগনি, তার সাথে একটা মিষ্টি, আর এখানে একটা ডিম সিদ্ধ। এরপরে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আবার বেরোবো। সামনে এখানে একটা নদীতে বোট রাইডিং হয়, তো রাইড করতে যাব। সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে নৌকো রাইড দুরকমভাবে হয়। যেই দিনে আপনারা ক্যাম্পে পৌঁছবেন সেই দিনেও করতে পারেন, কিংবা পরের দিন সকালেও করতে পারেন। নৌকোয় রাইড করার ইচ্ছে থাকলে আগে থেকে ক্যাম্পে জানিয়ে দিতে হয়, ক্যাম্প থেকেই সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়, আর টাকাটাও ক্যাম্পেই পে করতে হয়। মাত্র 15 মিনিটে বাগদা থেকে দুবলাগড়ি বীজ হয়ে একদম পৌঁছানো যায় নৌকোর ঘাটে। তো এই অটোতে করে এখন চলে আসলাম এই জায়গার, এই মৎস্য বন্দরের সামনে। দাদা, এই জায়গাটার নামটা কি বলছো? কসাফল মুহান। কসাফল, নাম উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, আসলে নতুন জায়গা তো। পাশে কয়েকটা ছোট্ট এরকম ম্যানগ্রোভের গাছগুলো পার করেই আমরা এখানে নৌকো থেকে উঠবো। এই যে দেখছেন খোকনদা, কালকে রাত্রে যে বারবিকিউ করছিল দেখাচ্ছিলাম। জায়গাটার নামটা কি, আর এই যে নদীটার নামটা কি বলছে একটু বলে দিন। এই নদীটার নাম হচ্ছে বুড়ি বালং বলে নদী, আর এই জায়গাটার নাম মুহান। আচ্ছা, এখান থেকে আমরা আজকে ওই যে ছোট নৌকোগুলো আছে, ভুটভুটি যেগুলো, তাই তো? হ্যাঁ, ভুটভুটি। আজকে আমরা ভুটভুটিতে করে আজকে আমরা এই নদীতে হচ্ছে আমরা রাইড করব 1 ঘন্টা ধরে। আর এই নদীটা বলছে আগে গিয়ে আরেকটা ছোট নদীর সাথে মেশে, ওই নদীটার নামটা কি? ওই নদীটা ডুবডুবি নদী বলে, ওর সুবর্ণরেখা নদী। আর সুবর্ণরেখা মানে ডুবডুবিটা এখানে স্থানীয় মানে ভাষা, তাই ভাষাতে বলে। এই যে বোট চলে এসেছে, এই বোটে করে কিন্তু আজকে আমরা রাইড করব। বেশ বড় সড়ো কিন্তু বোটটা। আজকে এই বোটে করে আমরা টোটাল 4 জন, আরও 5 জন রয়েছে অন্য একটা ক্যাম্প থেকে, টোটাল 9 জন যাচ্ছি এই বোটে করে। আপনারা কোথা থেকে আসছেন? একজন কলকাতা থেকে, একজন খড়গপুর। তো শুরু হয়ে গেল আজকে আমাদের বোটের জার্নি। এখন লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। সবার প্রথম কিন্তু সেফটি থাকা, যদিও কোনো ভয় নেই এই বোটে করে। যেহেতু এখনো বর্ষার সম্মুখে এবং সমুদ্রে মাছেদের প্রজননের সময়, সেই জন্য ওড়িশার গভর্নমেন্টের আইন অনুযায়ী এখানে মাছ ধরার সমস্ত ট্রলারগুলো এখন 2 মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। আর এই কোসাফলের মৎস্য বন্দর ওড়িশার বৃহৎ মৎস্য বন্দরের মধ্যে একটা। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ছোট ছোট কয়েকটা মাছ ধরার ট্রলার এখন এই মুহূর্তে ওই মোহনা দিয়ে মানে ঢুকছে। আর এক্স্যাক্ট আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, লোকেশনটা আমি জানি না। এই জায়গাটা নদীটা ভীষণ চওড়া, কারণ এখানে সমুদ্রে এসে মিশেছে এই নদীটা। কি এই যে ম্যানগ্রোভের গাছগুলো দেখছেন, আমরা সুন্দরবনে অনেকেই ঘুরতে গেছি, আপনারাও হয়তো অনেকেই হয়তো গিয়েছেন। তো সেই ম্যানগ্রোভের ফিলিংটা কিন্তু এই নদীতে যখন রাইড করবেন তখন কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। এখানে পাশে এখানে অনেক মানুষ এখানে আছে, যারা এখানে ছোট ছোট সব জাল পেতে মাছ ধরছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ম্যানগ্রোভের গাছ। আমরা যেই বুড়িবালাং নদীতে করে এখন আমরা রাইড করে আসছি, এই নদীটা এখন এখানে এসে মিলিত হয়েছে সুবর্ণরেখা নদীর সাথে। এটাই সুবর্ণরেখা নদী, এই বুড়িবালাং নদী এবং সমুদ্রের মিলনস্থল। জায়গাটা কি অপূর্ব লাগছে দেখুন। কিছুক্ষণ আগেই মাত্র জাস্ট 10-15 মিনিট আগে উঠেছিলাম এই বোটে, এখন নদী ছেড়ে এখন এসে পড়েছি একদম সমুদ্রের মধ্যে। বাগদাতে ঘুরতে এসে আজকে এই রাইডটা যদি না করতাম না, পুরো বাগদায় আসার পুরো যে পরিশ্রম সেটাই পুরো একদম বৃথা হয়ে যেত, সেটা আমি এখন বুঝতে পারছি। আর আপনাদেরকেও রেকমেন্ড করছি, অবশ্যই বাগদায় ঘুরতে আসলে আপনারা কিন্তু এই যে নৌকোতে করে একবার রাইড করতে পারেন। আমরা এসেছি মাই ইকো ক্যাম্পের মাধ্যমে, ওই ক্যাম্প থেকেই এই আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে আসার জন্য 400 টাকা করে মাথা পিছু পড়ছে, মানে পার হেড 400 টাকা। আর যেই অটো আমাদেরকে নিয়ে এসেছিল, যেখান থেকে আমরা উঠেছি এই বোর্ডে, ওখান পর্যন্ত আপ ডাউন
300 টাকা। যে বীজটা দেখতে পাচ্ছেন, এই যে মোহনার যে বীজটা, এই বীজের নামটাই কিন্তু কোষাফল বীজ। এখন কিন্তু আমরা পুরো যে সমুদ্রের মধ্যে কিন্তু এখন আমরা প্রবেশ করেছি, আর এখানে ভালোই জলের বেশ ঢেউ আছে। তো লাইফ জ্যাকেট এই জন্য মানে পরিয়ে দিয়েছিল। প্রথমে ভাবছিলাম যে হয়তো এটা আমরা বেকার পড়ছি, আসলে লাইফ জ্যাকেট পরার কারণ এটাই, কারণ সমুদ্রের ঢেউ থাকে তো, যখন সমুদ্রের মোহনা দিয়ে যখন প্রবেশ করে সমুদ্রের মধ্যে, তখন এই বোটটা প্রচণ্ড দুলতে শুরু করে। যেখান থেকে এই নৌকোতে রাইড করা শুরু করেছিলাম, এখন আবার সেখানে ফিরে যাচ্ছি। আর ফিরে যাওয়ার সময় মানে মন খারাপ। বাড়ি ফেরার সময় মন খারাপ তখনই হয় যখন কোনো মানুষ কোনো জায়গাকে নিজের থেকেও বেশি কিছুক্ষণের মধ্যে আপন করে নেয়। আমাদের বোট রাইড ছিল মাত্র 1 ঘন্টার, কোথা দিয়ে সময় কেটে গেছে বুঝতে পারলাম না। আবার চলে আসলাম ঘাটে, আর এখান থেকে যাব আমাদের আবার মাই ইকো ক্যাম্পে। আপনারা চাইলে এই রাইডটা কিন্তু আগের দিন বিকেলবেলা তো সেরে নিতে পারেন। তো এখন ঝটপট স্নান করে এখন বেরোতে হবে, কারণ আমাদেরকে চেক আউট করে যেতে হবে স্টেশনে। ওখান থেকে ট্রেন রয়েছে। এখানে কিন্তু আরও অনেকগুলো কটেজ রয়েছে, কিন্তু বেশিরভাগ কটেজ হচ্ছে গেস্ট রয়েছে, যার জন্য সবগুলোকে দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া কিন্তু এই যে প্যাকেজ আছে এর মধ্যেই কিন্তু সব কিছু ইনক্লুড রয়েছে। আর এখানে আসতে হলে এখানে কীভাবে আসতে হবে সেটা একটু বলে দিন ভালো হবে। নিয়ারেস্ট স্টেশন বালুচর, ট্রেনে আসতে পারে কি প্রাইভেট কার নিয়ে আসতে পারে। আপনাদেরকে যদি ফোন করে যদি বলে দেওয়া হয়, আপনারা এখান থেকে তো গাড়ি পাঠিয়ে দেন। অ্যারেঞ্জমেন্ট করে যেভাবে আমরা এখানে এসেছি, আমরা ফোন করে দিয়েছিলাম, গাড়ি পাঠিয়ে দিয়েছিল এই দাদা। এখানে যদি কোনো বার্থডে রিসেপশন কিছুই থাকে, এখানে আপনারা সেটাকে অ্যারেঞ্জমেন্ট করিয়ে দেন। এই হলো কার্ড, এই নাম্বারটা আমি ডিসপ্লেতে এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখনও শো করছে। তাছাড়া ডেসক্রিপশানে চেক করলেও কিন্তু পেয়ে যাবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই মাই ইকো ক্যাম্পে আপনারাও কিন্তু আসতে পারবেন এবং একটা দিনের জন্য সময় কাটিয়ে আবার বাড়িতে ফিরে যেতে পারবেন। দারুণ টাইমিংয়ে এসে পৌঁছলাম। এখন বাজে 1:56। দুটোর সময় রয়েছে হাওড়া যাওয়ার জন্য ফলকনামা এক্সপ্রেস। এই যে দেখছেন এই ট্রেনটা ঢুকে গেছে, হাঁপিয়ে গেছে। চলুন এখন ট্রেনে উঠে পড়া যাক। প্রচণ্ড রিস্কে ট্রেনটা ধরলাম, আর একটু হলে কিন্তু ট্রেনটা কিন্তু বেরিয়ে চলে যেত। তো আপনারা যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসার চেষ্টা করবেন। ট্রেনের মধ্যে মারাত্মক ভিড়, জেনারেলে তো যাওয়ার ভুল একদম করবেন না। আমরাও কিন্তু জেনারেলে টিকিট কেটেছি, কিন্তু দৌড় হয়েছে এখন, মানে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, সেই জন্য এখন এসিতে উঠে গেছি। তো আমরা ভাবছি ভেতর দিয়ে এখন স্লিপারে চলে যাবো। স্লিপারে গিয়ে ওখান থেকে আমরা ফাইন করে স্লিপারে ওখানে আমরা থাকবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।